নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তাকে একটা ইন্টারভিউ করা হয়েছিল। ইন্টারভিউতে একটা ইন্টারেস্টিং কোশ্চেন করা হয়েছিল যে এই যে আপনি বড় বড় সিদ্ধান্তগুলো নেন, যেমন একটা উদাহরণস্বরূপ আমি আপনাকে বলছি, মানে ইন্টারভিউতে বলা হচ্ছে, উদাহরণস্বরূপ আমি বলছি, আপনি পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক করলেন, তারপর আপনি পাকিস্তানকে অ্যাটাক করলেন, তো কখনো আপনি চিন্তা করেন না যে যদি কখনো প্ল্যান ফেল হয় বা সাকসেসফুল হলো না, তখন কি হবে? অজিত দোভাল তার উত্তরে খুব একটা সুন্দর কথা বলেছিলেন। উনি বলেছিলেন, দেখুন, আমি যদি কখনো ডিসিশন কোনো নিই, কি হবে, ফলাফল কি হতে পারে, সেটা কোথায় গিয়ে থামতে পারে, আমি সেটা আগে দেখে নিই। এবার তার রিটালিয়েশন আছে, সেই রিটালিয়েশনটা মানে ওপার থেকে তো মারবে আমাকে, তো রিটালিয়েশন যেটা হবে সেটা আমি কতটা সহ্য করতে পারবো সেটা আমি আগে দেখে নিই। এবার সহ্য করার পরেতে আমি সেটাকে কত রিকভারি করতে পারবো সেটাও আমি দেখে নিই, এবং আমি 3-4টে প্ল্যান হাতে নিয়ে নামি। প্ল্যান এ ফেল করলে প্ল্যান বি, বি ফেল করলে প্ল্যান সি, সি ফেল করলে প্ল্যান ডি। আমি নেবে 4টে প্ল্যান রেডি করার পর তারপরে আমি ওই অ্যাকশনে নামি। এই ইন্টারভিউয়ে কথাটা বলার অর্থ হলো এইটা যে আজকে বাংলাদেশে যে পরিস্থিতিটা হয়েছে, এটা তো পুরো আইএসআই করালো, যে আইএসআই কাছে খবর ছিল 7 দিনের মধ্যে ভারত অ্যাটাক করবে। সুতরাং এমন কিছু একটা করো যাতে সারা পৃথিবীর মিডিয়া যাতে জেনে যায়। এই যে প্রথম চক্রান্তের যে গল্পটা হচ্ছিল, সেটা আমিও বিশ্বাস করিনি। পরবর্তীকালে দুজন লেফটেন্যান্ট জেনারেলের কাছ থেকে আমি যখন শুনলাম, তখন বুঝতে পারলাম যে ঘটনাটা কতটা ভয়াবহ এবং সত্যি, এবং ইউনূস কতটা ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন, এবং আইএসআই পুরোপুরি কাজে লাগিয়ে থাকে। এখন এই অবস্থায় কি হলো? প্ল্যান ছিল ওটা ঢাকার রাজপথে ফেলবে, ঢাকার রাজপথে না পড়ে ওটা পড়লো গিয়ে একবার একটা স্কুলের ওপরে। শতাধিক বাচ্চা মারা গেল, বহু নিখোঁজ হলো। আপনারা হয়তো খবর রাখেন কিনা আমি জানি না, আমি তো কখনো বলিনি। আমার কাছে প্রায় 50টার ওপরে ভিসার অ্যাপ্লিকেশন এসছে, যেগুলোকে আমি কেন্দ্রে যথাযথ জায়গায় আমি ফরওয়ার্ড করে দিয়েছি তাদের ট্রিটমেন্ট ভিসার জন্য, এবং তারা ভিসাটাও পেয়ে যাবে। এখানে যেমন বলেছি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা থাকবে। আমার ফোন করলে অনেকে ফোন করেছেন, অনেকে মেসেজ পাঠিয়েছেন, সবার সঙ্গেই আমার কথা হয়েছে, যারা যারা করেছেন। এখন আমি কথাটা বললাম কেন? ধরুন এই যে প্ল্যানটা একটা ফেল হলো, বাংলাদেশের ওপরে যে একটা অ্যাটাক হবে, এটা তো ফেল হলো, তাহলে দ্বিতীয় কি আছে? তাহলে এবার সফট প্ল্যানে ভারত এগোবে, হার্ড প্ল্যানে এগোবে না। সফট প্ল্যান কি? এখন আপনাদের দেশের যে অবস্থা, রাজনৈতিক নেতাদের যা অবস্থা, সব থরহরি কম্প, কেউ একলা বেরোতে সাহস পাচ্ছে না। গোপালগঞ্জের ঘটনার পর মারের বদলা যে মার হতে পারে সেটা তারা এখন বুঝে গেছে। মানুষ এবার প্রতিরোধ করতে শিখে গেছে। আগে মানুষ চায়ের দোকানে বসে কানে গুজুগুজু করত, তারপর একটু বলা বলি করত, এখন মুখ খুলে বলতে শুরু করে দিয়েছে যে এই সরকার বিদেয় হোক। এত বড় ঘটনা ঘটে গেল যেদিনকে, তারপরের দিন একটা শোক দিবস পালন হলো, সেটা মস্করা করার জন্য। কারণ শোক দিবসে প্রধান উপদেষ্টা হা 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 করে হাসছেন আর খাবার দাবার খাচ্ছেন। ফটো সেশনে যে এগুলো করতে নেই সেটাও উনি জানেন না।
তারপরে একটা গ্রুপ ছবি তোলা হলো, সেখানেও তিনি একবারে হাসছেন। তার আগে একটা কুমিরের কান্নার একটা ভিডিও উনি করেছিলেন, যদিও চোখে এক ফোঁটা জল দেখা যায়নি, কারণ ওনার শরীরে হৃদয় বলে তো কিছু নেই, সবটাই পাথর। আর এখান থেকে ভাবে শুধু মস্তিষ্ক দিয়ে যে আমি কি করে টাকা আমি আদায় করব। উনি সুদের ব্যবসা বোঝেন, যার জন্য উনি এনজিও থেকে সুদ নেওয়ার টাকা নেওয়ার জন্য উনি এইখানে ওই ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশনের অফিসটা খুলে দিয়েছেন। আর সেনাবাহিনী ওয়াকারুজ্জামান নিজের বংশদণ্ডতা নিজেই হাতে নিয়ে নিয়েছে। তো যাই হোক, এখন যে আপনাদের রাজনৈতিক ক্ষেত্রে যে অবস্থা, টলমলে অবস্থা, সরকার তো মানে তাসের ঘরের মতো অবস্থা, যে কোনো দিন যে কোনো সময় তাসের ঘর ভেঙে পড়তে পারে। আজকে সন্ধ্যেবেলা আমার কাছে একটা শর্টস ঘোরাতে ঘোরাতে একটা শর্টস চোখে পড়লো। এই আমেরিকায় যিনি থাকেন না, আর একজন বুদ্ধি দেন, তিনি তাইতে বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আসিফ নজরুল তিনি তার ওয়াইফকে আর তার বাচ্চা কাচ্চাকে আমেরিকা পাঠিয়ে দিয়েছেন, দায়িত্ব নিয়ে আমি বলছি, এবং তিনি যে কোনো দিন ঢাকা ছাড়বেন। ঢাকা ছাড়লেই আমি জানতে পারবো, আপনাদেরকে আমি জানিয়ে দেবো। আর একজন যিনি ফ্রান্সে থাকেন, তার গলায় এখন শুকিয়ে গেছে, তার গলায় এখন আর ওই জোর নেই, আগের মতো যে জোশ, সেই জোশ নেই। এখন উপদেষ্টারা বেরোতে ভয় পায়। এই যে এত বড় দুর্ঘটনাটা ঘটলো, এত সমগ্র জাতি শোকাহত হয়ে গেল, যমুনা থেকে কি একবারও বেরোলেন প্রধান উপদেষ্টা? উনার এত ভয়, ভয় কিসের? পাবলিকের ভয়। আসলে সবটাই হচ্ছে জনসমর্থন। 5ই আগস্টের পর থেকে যে জনসমর্থন, যে জোয়ার এসেছিল, সেই জোয়ার এখন আর নেই। এবার এই অবস্থায় কি হতে পারে? এতদিন আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অডিও বার্তা দিতেন, আপনারা সব জায়গায় জায়গায় অডিও বার্তা হতো। এবার ভারত সরকার তাকে খোলা ছুট দিয়ে দিয়েছেন। মোদী সরকার, মোদী গভর্নমেন্ট, বলা যায় নরেন্দ্র মোদী, তাকে খোলা ছুট দিয়ে দিয়েছেন, আপনি ভিডিও বার্তা ছাড়ুন। এবার আপনি অবস্থাটা বুঝুন। একই সরকারের নড়বড়ে অবস্থা, সবসময় আওয়ামী লীগ ভূত দেখছে, সবকিছুর মধ্যে যা কিছু হচ্ছে সব আওয়ামী লীগ ভূত দেখছে। এরপরে যদি শেখ হাসিনার অডিও বার্তার জায়গায় ভিডিও বার্তা আসে, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, খুব শিগগিরই উনি ভিডিও বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হবেন। সেদিন বাংলাদেশের অবস্থা দেখবেন, লাখে লাখে আওয়ামী লীগ বেরিয়ে আসবে, বেরিয়ে এসে রাজপথ দখল করে নেবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমার কাছে খবর আছে। তারপরেও প্ল্যান সি আছে, প্ল্যান ডি আছে, এগুলো হচ্ছে সব প্ল্যান। এর মধ্যে কি কি হবে সেগুলো তো আমি সব পরিষ্কার করে বলতে পারবো না, কারণ এর রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপার, সবকিছু বলা যায় না। আপনারাও বোঝেন, আমি অনেকবারই আপনাদের বলেছি, রাষ্ট্রীয় সুরক্ষা ভাঙবে এমন কিছু কথা আমি বলবো না। কিন্তু যেটা রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে কোনো স্বার্থই নেই, মানে স্বার্থের কোনো সংঘাত নেই। উনি অডিও জায়গায়, অডিও বার্তার জায়গায় উনি ভিডিও বার্তা দেবেন। এবার ভিডিও বার্তা বড় বড় স্ক্রিনে ধরুন যখন দেখানো হবে, এইবার আপনারা ভাবুন যমুনার কি অবস্থা হবে। সচিবালয়তে এখন ছাত্ররা ঢুকছে, এরপরে সচিবালয়ে আওয়ামী লীগ ঢুকবে। কিন্তু আওয়ামী লীগের ঢোকাটা আমার মনে হয় উচিত হবে না। আওয়ামী লীগ যা করে রাস্তায় করুক, আন্দোলন ফান্দোলন করুক, এই সরকারকে হাঁটাক। আওয়ামী লীগ রাস্তায় নামলে সুর করে লেজ গুটিয়ে সব পালিয়ে যাবে, সব ভেতুর দল। এবার কথা হচ্ছে এরা কোথায় আশ্রয় নেবে? আশ্রয়টা নেবে কোথায়? ক্যান্টনমেন্টের তো 12টা বেজে গেছে,
ওয়াকারুজ্জামান জামাতি আর ইউনূসের সঙ্গে হাত মিলিয়ে নিজের কেরিয়ারের 12টা বাজিয়ে দিয়েছেন, আর পুরো সেনাবাহিনীর কেরিয়ারের 12টা বাজিয়ে দিয়েছেন। সেনাবাহিনী এখন আর শান্তি রক্ষা মিশনে যেতে পারবে না। আর্থিক ক্ষতি তো হলোই, দেশের বদনাম হলো। ইউনূস আর কি করতে বাকি রেখেছে? ভারত কি ছাড়বে? ভারত ছাড়বে না, কারণ এর পেছনে ইন্ধন যোগাচ্ছে এখন ISI। চীন এখন যোগাচ্ছে না। এখন রিগটা ফরমালি গঠন হচ্ছে বলে চীন সরে গেছে, চীন থাকবে না এর মধ্যে, এবং সেটা কনফার্ম হয়ে গেছে। চীনের একটা লোককে দেখেছেন এরপরে আর এসছে বা তাদের সঙ্গে কোনো কথা হয়েছে? আর হবে না। হ্যাঁ, অফিসিয়ালি যে কথাবার্তা হয়, যেহেতু চীনের অনেক প্রজেক্ট চলছে, তাদের অ্যাম্বাসেডার যোগাযোগ করতেই পারে, তো সেগুলো হবে। কিন্তু ওই বুদ্ধি দেওয়া, কুবুদ্ধি দেওয়া, পয়সা দেওয়া, সেগুলো আর নতুন করে হবে না। ফলে এই যে এখন প্ল্যান বি, সফট প্ল্যান বি, সেটা খুব শিগগিরই হবে। সেই অপেক্ষায় থাকুন এবং আপনারা নিজেরা চিন্তা করে দেখুন, শেখ হাসিনা যখন ভিডিও বার্তায় যখন বলবেন অমুক দিনকে আপনারা পথে নামুন, আমি খুব শিগগিরই আসছি, আওয়ামী লীগের মনোবলটা 10 থেকে 100 উঠে যাবে এবং হই হই করে রাস্তায় নেমে পড়বে। এবং সাধারণ মানুষ যারা আজকে মুখ খুলছে, দেয়ালে দেয়ালে চিত্রণ লেখা আঁকা হচ্ছে শেখ হাসিনার, সে ছবিও আমার কাছে এসছে, স্প্রে পেন্টিং করে আঁকা হচ্ছে, ছবি আঁকা হচ্ছে রাস্তায়। এই হাসিনার ছবি সমস্ত মিটিয়ে দেওয়া হয়েছিল, মুছে দেওয়া হয়েছিল, কালো রং দিয়ে মুছে দেওয়া হয়েছিল, বিকৃত করা হয়েছিল। আজকে কারো সাহস আছে শেখ হাসিনার সম্পর্কে একটা বাজে কথা বলার? জানে তার রিপারকেশন কি হতে পারে। ফলে এরা শেষ হয়ে গেছে, এইটুকু বলতে পারেন। তাসের ঘরের অবস্থা রয়েছে, একটা দমকা হাওয়া আসবে, তাসের ঘর ভেঙে পড়ে যাবে, আর ইউনূস পালাতে পারবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, ইউনূস পালাতে পারবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।